হ্যালো এভরিওয়ান, জার্মান মিনু শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে মাস্টার্সে যদি আসতে চান তাহলে কী ধরনের পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ কি কি ধাপ আছে জার্মানিতে আসার জন্য যদি কেউ মাস্টার্স করতে আসতে চায় সেই বিষয়ে আজকে সুন্দরভাবে একটা আলোচনা হবে। তো হোপফুলি পাশেই থাকবেন। কথা শুরু করব ইন্ট্রোর পরে। ওকে, তো প্রথমে বলে রাখা ভালো যে মাস্টার্সে আসাটা প্রারতপক্ষে একটু সোজা যদি আপনি জার্মানির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। কারণ হলো মাস্টার্সের সেরকম কোনো একটা বেশি ঝামেলা থাকে না, কারণ আপনি আলটিমেটলি চিন্তা ভাবনা করেই আছেন যে আপনি হায়ার এডুকেশনের জন্য বাইরে আসবেন। তো আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আসলে অনেক আগে থেকে স্যাটিসফাইড হয়ে থাকে এবং আপনি নিজেকে বিল্ড আপ করেই আসছেন যে দেশের বাইরে যাবেন, বা অনেক চিন্তা ভাবনা করে ফেলছেন এগুলো নিয়ে এবং একটু ম্যাচিওর হয়ে গেছেন। কারণ ব্যাচেলরের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ব্যাচেলরে আসতে গেলে আপনার বয়সটা একটু কম থাকে, কিন্তু মাস্টার্সের ব্যাপারটা একটু ডিফারেন্ট। মাস্টার্স করা মানে হলো আপনি অলরেডি ব্যাচেলর শেষ করছেন বাংলাদেশে, এবং ব্যাচেলর শেষ করা মানে হলো আপনার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসছে এবং সেই ম্যাচুরিটিটার জন্য আপনি একটু বেনিফিট পাবেন। কেন বেনিফিট পাবেন? আপনার একটা মেন্টাল যে প্রেশারের ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা থাকবে না। তো ধাপগুলোর মধ্যে প্রথমের যে ধাপটা ছিল ব্যাচেলরের ক্ষেত্রে সেটা হলো যে মেন্টাল প্রেশারের ব্যাপারটা, বা নিজেকে বোঝানো যে আপনি কেন আসতে চান সেই ব্যাপারটা এখন আপাতত মাস্টার্সের ক্ষেত্রে আসবে না। অর্থাৎ আপনি এখন জানেন, ধরে নেওয়া যায় আপনি ম্যাচিওর, আপনি এখন ডিসিশন নিতে পারেন নিজের জন্য। তো প্রথমে যখন আপনি মেন্টাল স্যাটিসফাইড এবং আপনি চিন্তা করলেন যে ওকে আপনি জার্মানির বাইরে আসবেন, জার্মানির ভেতরে আসবেন বাংলাদেশ থেকে, তখন আপনার জন্য প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে আপনার একটা ব্যাচেলর ডিগ্রি আছে কিনা। এবং এই ব্যাচেলর ডিগ্রিটা যে কোনো কিছুর উপর হইতে পারে, তবে ব্যাচেলর অফ সামথিং হতে হবে। অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস হতে পারে, ব্যাচেলর অফ সায়েন্স হতে পারে, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স হতে পারে, ব্যাচেলর অফ সামথিং হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, কিন্তু ব্যাচেলর অফ সামথিং থাকতে হবে। অর্থাৎ স্পেসিফিক কোনো একটা টপিকের উপর আপনার একটা ডিগ্রি আছে এবং সেটা হলো ব্যাচেলর অফ সামথিং, সেটা অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আপনি জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না তার একটা সূক্ষ্ম এবং সুন্দর একটা কারণ হলো যে জার্মানিতে আমাদের দেশে যে একটা ডিগ্রি প্রোগ্রাম বলে চালু আছে, সেই ডিগ্রি প্রোগ্রামটা খুব সুন্দর 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম এবং সেখানে কোনো স্পেসিফিক পড়াশোনা করানো হয় না। এবং এই ডিগ্রি প্রোগ্রামটা কিন্তু জার্মানির ক্ষেত্রে ভ্যালিড না। তারা এটাকে মানে ভ্যালিডিটি এখন পর্যন্ত দেয় না বা কোনোদিনও দিবে না। তো সেটা যদি হয়ে থাকে যে আপনি অনেকে ডিগ্রি করে থাকে এখনও বাংলাদেশে, সেই ডিগ্রিটা আপনাদের যদি সুযোগ থাকে তাহলে সেই ডিগ্রিটা করবেন না, বা ডিগ্রিটা করার পরেও থাকলে আপনি চাইলে কোনো একটা ব্যাচেলর অফ সামথিং করবেন। এতে আপনার বাইরে আসার পরিস্থিতিটা একটু সুস্থ হবে এবং সুন্দর হবে, মসৃণ হবে। তাহলে আপনার ব্যাচেলর অফ সামথিং ডিগ্রি আছে। যদি ব্যাচেলর অফ যে কোনো কিছু থাকে তার মানে হলো আপনি জার্মানিতে আসার জন্য এলিজিবল। এখন আপনি যেটা করবেন সেটা হলো IELTS এর জন্য প্রিপারেশন নেবেন, সাথে সাথে যেটা করবেন আপনার সুন্দরভাবে সিভি রেডি করতে হবে, সাথে লেটার অফ মোটিভেশন রেডি করতে হবে, সাথে লেটার অফ রেকমেন্ডেশন রেডি করতে হবে। কারণ এই তিনটা জিনিস বেসিক্যালি আপনার লেখা লাগে। কেন লেখা লাগে? অবশ্যই আপনার বিস্তারিত অনেক কিছু লেখা লাগে। এই বিষয়ে আমার কেন লেখা লাগে এবং কি লেখা লাগে এই বিষয়ে আমার পুরোপুরি একটা প্লেলিস্ট আছে। আপনারা যদি চান তাহলে সেই প্লেলিস্টটা দেখে নিতে পারেন। সিভি রিলেটেড কীভাবে লিখবেন, লেটার অফ মোটিভেশন কীভাবে লিখবেন, রেকমেন্ডেশনটা নাই, কিন্তু রেকমেন্ডেশনটা আমি পরে করে দেবো, সমস্যা নেই। তবে আপনি সিভি এবং লেটার অফ মোটিভেশনের যে ব্যাপারটা এটা সুন্দর করে ভিডিওতে বলা আছে, আপনি ভিডিওটা দেখে ফেলবেন। আচ্ছা, তাহলে আপনার প্রথম যে পদক্ষেপটা সেটা হলো যে আপনার ব্যাচেলর অফ সামথিং থাকতে হবে। সেটা যদি শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় যে পদক্ষেপটা বা স্টেপটা সেটা হলো যে আপনার IELTS এর প্রিপারেশন নিতে হবে, সাথে সাথে আপনার ডকুমেন্টস গুছাইতে হবে, যেগুলোর মধ্যে লেখালেখির যে বিষয়টা আছে সেটা হলো লেটার অফ মোটিভেশন, লেটার অফ রেকমেন্ডেশন এবং সিভি। তাহলে 2 নাম্বার পথ চলে গেল। এরপরে 3 নাম্বার যে জিনিসটা করবেন সেটা হলো যে আপনাকে সুন্দরভাবে এখন একটু স্ট্রাকচার্ড ওয়েতে আগাইতে হবে যে আপনি কিভাবে আপনার কোর্সগুলা সিলেক্ট করবেন, কোন কোন ক্রাইটেরিয়ার পার্সপেক্টিভে আপনি সিলেক্ট করবেন এবং কোন কোন ভার্সিটি সিলেক্ট করবেন, কোন কোন সিটিতে আপনার ভার্সিটি আছে সেই জিনিসগুলো একটু পদক্ষেপ নেবেন এবং সেই প্রারতপক্ষে সব কিছু মিলায়ে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করতে হবে। কারণ অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি যে সিটিতে যাবেন সেই সিটিতে আপনার কাজ আছে কিনা, আপনার সেই সিটিটা বড় কিনা, সেই সিটিটার মধ্যে বাংলাদেশি মানুষের সংখ্যা কত, বা এটা যদি ক্রাইটেরিয়া না থাকে তাহলে বাংলাদেশি মানুষজন আছে কিনা যারা আপনাকে সাহায্য করতে পারবে। তো এরকম অনেকগুলো জিনিস বা ক্রাইটেরিয়া আপনার ওই স্টেপের মধ্যে থাকবে, অর্থাৎ আপনার ভার্সিটি সিলেকশন এবং কোর্স সিলেকশন। তবে আমি বলবো মোরলেস আপনার প্রথমে যে জিনিসটা দেখা উচিত সেই জিনিসটা হলো যে আপনার কোর্সের সাথে সেই ভার্সিটির কোর্সের ব্যাচেলরের যে কোর্সটা থাকবে সেটা মিলে কিনা। ফর এক্সাম্পল ধরেন আপনি একজন
কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো এখন যেটা হয় সেটা হলো যে আপনি যেই জায়গায় মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই জায়গার ব্যাচেলরের বা সেই ইউনিভার্সিটির ব্যাচেলরে কম্পিউটার সায়েন্সে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, অথবা সুন্দরভাবে ওয়েবসাইটে আপনার লিখে দেওয়া থাকে যে আমাদের এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের মাস্টার্সের জন্য যদি কেউ আসতে চায় তাহলে এই কোর্সগুলো তার থাকা লাগবে। তাহলে এটা আপনাকে মিলাইতে হবে অবশ্যই। তা আপনি কি করবেন, যখন আপনি ভার্সিটি সিলেক্ট করবেন তখন অবশ্যই প্রথম আপনার ক্রাইটেরিয়া থাকা উচিত যে আপনি সুন্দরভাবে সেই টপিকগুলো বা কোর্সগুলো মিলাইতে পারতেছেন কিনা বা মিলতেছে কিনা। এতে কি হয়, এতে হলো অনেকে বুঝতে যেটা ভুল করে সেটা হলো যে জার্মানির একটা খুব স্ট্রিক্ট রুল হলো আপনার ব্যাচেলরের সাথে অবশ্যই তাদের মাস্টার্সের একটা মিল থাকতে হবে, আদারওয়াইজ আপনারা এলিজিবল না মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ ব্যাচেলর ধরেন আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, রাইট? আমি যদি এখানে মাস্টার্স করি তাহলে আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই মাস্টার্স করতেছি, কিন্তু এতেও একটা শর্ত ছিল যে তাদের স্ট্রাকচার অনুযায়ী একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্ট তার ব্যাচেলরে যেই সব সাবজেক্টগুলো বা কোর্সগুলো থাকার কথা সেই কোর্সগুলো আমি আদৌ করছি কিনা তারা আমাকে অ্যাডমিশনটা দিতে পারে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে পড়াশোনা করতেছি, যারা জানেন না তাদের জন্য বলে রাখি। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ইয়েস, ওকে। তো যে জিনিসটা বলছিলাম যে আপনার ওই যে কোর্স কারিকুলাম অ্যানালাইসিসের মধ্যে জিনিসটা পড়ে, এটা নিয়ে আমার একটা ভিডিও আসতে পারে, তবে আপনি দেখবেন যে সুন্দরভাবে আপনার কোর্সগুলো মিলে কিনা। এখন আপনার যদি কোর্স মিলে যায়, আপনি যদি সব কিছু দেখে ফেলেন যে আপনার কোর্সটা ভালো লাগছে, তাহলে আপনি এটা সুন্দর মতো একটা নোট টুকে ফেলবেন যে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, এইটাই হলো তার ডেডলাইন এবং হলো এই হলো তার শহর, এবং এই শহর নিয়ে একটু ঘাটাঘাটি করলেন। এখন যেটা করতে হবে ডেডলাইন অনুযায়ী জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে। এখন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার জন্য আমার একটা বড় একটা ভিডিও আছে, অনেক আগের ভিডিও, কিন্তু অনেক মাত্রাপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অর্থাৎ সেখানে আমি বেসিক্যালি বলেছিলাম যে 4 ধরনের উপায়ে সাধারণত জার্মানিতে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের জন্য প্রসেস করে থাকে। তো এই 4 ধরনের উপায়গুলো কি কি সেই জিনিসগুলো নিয়ে একটু দেখে ফেলবেন ওই ভিডিও থেকে, এবং সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লাই যখন করে ফেললেন তখন খুব সুন্দর করে আপনি কি করবেন, অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার সাথে সাথে যেটা করবেন সেটা হলো জার্মান ভাষা শিখবেন। ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, বোনেরা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জার্মান ভাষা শিখবেন অবশ্যই। জার্মান ভাষাটা আস্তে আস্তে শিখে যাবেন, এবং আপনার এই জার্মান ভাষাটা যে কত ইম্পর্টেন্ট এবং কত যে কাজে লাগবে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি বুঝতেছি, তো এখন আমার আসলে জার্মান ভাষা তো আমি প্রথম থেকে শিখি নাই, এখানে আসার পর হালকা পাতলা শিখছি, এবং সেটাও মোটামুটি লেভেলের, এবং সেটা আমি জাস্ট বুঝে শুনে যদি একটু কথা বলতে পারি, তাছাড়া আর কিছু পারি না। কিন্তু আপনারা যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আমার মনে হয় ফ্লুয়েন্সিটা আরও একটু বেশি আসবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজেরা ভাই জার্মান ভাষা শেখা শুরু করে দেন। এখন চলে আসি যে একটা সারমর্ম, অর্থাৎ তাহলে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য চিন্তা করলেন জার্মানিতে আসবেন। 2 নম্বর পদক্ষেপ হলো আপনি আইএলটিএস দিবেন, সাথে হলো আপনার ডকুমেন্টস গোছাবেন। 3 নম্বর হলো আপনি কি করবেন, 3 নম্বর করবেন হলো আপনার কোর্সের সুন্দর মতো সিলেকশন করবেন। 4 নম্বর হলো আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, এবং অ্যাপ্লাই করার পর 5 নম্বর হলো আপনি ভিসার জন্য ওয়েট করবেন, অর্থাৎ আপনি বসে মুড়ি খাবেন এবং জার্মান ভাষা শিখবেন। তো মোরলেস এই হলো 5টা পদ্ধতি, রাইট? এবং এই 5টা পদ্ধতির মধ্যে একটা বড় কিন্তু আছে, এবং বড় কিন্তুটা কি, সেটা হলো ভিসার সমস্যা। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে আপনি কখন ভিসার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং এই প্রসেসটা কি, মানে ভিসাটা আপনি কীভাবে পাবেন সেটার জন্য একটা সুন্দর একটা না 2-3টা ভিডিও আছে। আপনি যদি চান তাহলে চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। এই ভিসার সমস্যাটা কেন আমি বলছি, তো এই যে করোনার যে একটা আউটব্রেক হয়েছিল 2020 সালে, এবং সেইখানকার সময় মানে তখন একটা বড় গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। কারণ হলো যে অনেক দিন এম্বাসি বন্ধ ছিল করোনার জন্য, এবং এম্বাসি বন্ধ থাকায় যেটা হয়েছে যে অনেক অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি স্টাক হয়েছিল, ট্রাফিক জ্যামের মতো আটকে ছিল, এবং এই ট্রাফিক জ্যামের মতো আটকে থাকার কারণে একটা বড় একটা পোর্শন মানুষজন ছাত্রছাত্রী তারা আসতে পারে নাই এখন পর্যন্ত। তো ওই যে ট্রাফিক জ্যামটা এটা এখনো ছুটতেছে না, এটার জন্য একটা কি আছে, একটা সুন্দর টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে জার্মান এম্বাসি, সেটা হলো যে আপনার ভিসা পাইতে অ্যাটলিস্ট 12 থেকে 14 মাস সময় লাগবে। হাস্যকর হইলেও সত্যি 12 থেকে 14 মাস সময় লাগবে। তবে আপনি যেটা করতে পারেন, আমার একটা ভিডিও আছে, সুন্দর একটা ভিডিও, যে আপনি কখন রেজিস্ট্রেশন করলে আপনি সুন্দর মতো 6 মাস সেভ করতে পারবেন, এবং এটা সুন্দর লিগেল ওয়েতে হবে। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা সুন্দর মতো দেখে ফেলবেন, তাহলে সেই অনুযায়ী আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, এবং রেজিস্ট্রেশনটা করার সাথে সাথে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা তো করবেনই, সাথে সাথে আপনি আপনার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটাও করে ফেলবেন। তো মোরালেস এটাই হলো আজকের ভিডিও। এই আজকের ভিডিওটা মোটামুটি ছোট ছিল, তবে খুবই ইনফরমেটিভ ছিল, এবং মাস্টার্সে আসা আমার মতে মোটামুটি ইজি। কারণ আপনার হাতে যদি টাকার ব্যবস্থাটা থাকে, তাহলে একটা যদি সুন্দর ব্যাচেলর ডিগ্রি থাকে, এবং ব্যাচেলর ডিগ্রিটার সাথে সাথে মোটামুটি একটা রেজাল্ট থাকে, অ্যাটলিস্ট 3 পয়েন্ট সামথিং থাকে, যদি 4 আউট অফ 4 যদি বলে 3 পয়েন্ট সামথিং থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করার জন্য খুবই সুন্দরভাবে
এলিজিবল এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে যাতে একটু অপেক্ষা করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউনিভার্সিটি বা অ্যাটলিস্ট আমি 5 থেকে 7টা ইউনিভার্সিটি সবাইকে রেকমেন্ড করি যদি হয়ে থাকে তাহলে আপনি আমার দৃঢ় বিশ্বাস যে আপনি মোটামুটি একটা অ্যাডমিশন লেটার পাবেন। এখন মেদ্দা কথায় চলে আসি, আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমি একটা গুগল ফর্মের ব্যবস্থা করেছি এবং সেই গুগল ফর্মে আপনি চাইলে টাইপ করতে পারেন, টাইপ করে আমাকে লিখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে সুন্দর মতো আমাকে কি করতে পারেন, একটা নক দিতে পারেন যদি কোনো যোগাযোগ করার ইচ্ছা থাকে। তো এছাড়া আমার লিঙ্কডিন আছে, লিঙ্কডিনে আমাকে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এবং মোরলেস আর কি বলবো, আর কোথাও ফলো করার দরকার নেই। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই তো বেল বাটনে ক্লিক করবেন। বেলটি যদি না করেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন না এবং সুন্দর সুন্দর ভিডিও থেকে আসলে দূরে থাকবেন। তো যাই হোক, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। মাস্টার্স যদি আসতে চান এই হলো স্টেপ বাই স্টেপ প্রসেস এবং এই স্টেপ বাই স্টেপ প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে জার্মানিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন। চা